বাড়ি ফিরেই রিপোর্টটা বিছানায় ছুঁড়ে ফেলল রক্তিম। চোখ মুখ লাল, বোঝাই যাচ্ছে রাগে ফেটে পড়ছে ভেতরে ভেতরে। অনুরাধার ভয় হলো, তাহলে কি যেটা আন্দাজ করেছিল সেটাই হলো? বাচ্চাটা তাহলে মেয়ে সন্তান? অনুরাধা হাত বাড়িয়ে রিপোর্টটা দেখতে যাবে, ঠিক সেই মুহূর্তেই রক্তিম ওর হাতটা চেপে ধরে, বলে, নিজের ভালো চাও তো চুপচাপ এটাকে সরিয়ে আসবে কাল, না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। বলেই হাতটা ঝটকা মেরে ফেলে দেয়। অনুরাধার ব্যথায় চোখে জল চলে আসে, বুকটা ধড়াস করে ওঠে। প্রথম পেটের সন্তানটাকে মেরে ফেলবে, তাকে পৃথিবীর আলো দেখতে দেবে না। মেয়ে হয়েছে তো কি হয়েছে, সন্তান তো সন্তানই। না, রক্তিমকে একটু বোঝাতে হবে, ও ঠিকই বুঝবে, ভালোবাসে তো ও অনুরাধাকেও। খাবার টেবিলে সবাই মুখ ভার করে বসে আছে। খবরটা যে রক্তিম ঘরে ছড়িয়ে দিয়েছে সেটা ভালো মতোই বুঝতে পারছে অনুরাধা। অনুরাধা বলল, মা, বলছিলাম যে আর একটা রুটি দেই আপনাকে। মুখটা বিশ্রী করে প্রায় দাঁত খেঁচিয়েই শাশুড়ি বলে উঠল, শোনো বৌমা, ওইসব আদিক্ষেতা রাখো, কালকে গিয়ে এটার একটা ব্যবস্থা করে আসবে। আর হ্যাঁ, তোমাকে এই বছরটা সময় দিলাম আমি, যেভাবেই হোক এই বছরের মধ্যেই যেন আমি শুনি তোমার গর্ভে একটা ছেলে সন্তান এসেছে, বুঝেছ? বলেই টেবিল ছেড়ে উঠে গেল শাশুড়ি। এক এক করে সবাই প্রায় উঠে চলে গেল। রাতে ঘরে শুতে যাওয়ার সময় ও হঠাৎ দেখল রক্তিম ওর বালিশ চাদর সব সোফায় ফেলে রেখেছে। মানেটা খুব পরিষ্কার, যতদিন না রক্তিমের কথা মতো কাজ করছে ততদিন ওকে এখানেই শুতে হবে। এটা আগেও হয়েছে অবশ্য। ঝগড়া বা মনোমালিন্য হলে যতক্ষণ না রক্তিমের কাছে অনুরাধা ক্ষমা চাইছে বা রক্তিমের মন মতো কাজ না করছে ততক্ষণ এখানেই জায়গা হয় ওর। তারপর মন মতো হলে আবার নিজ থেকেই রক্তিম ওকে কাছে টেনে নেয়। জিনিসটা প্রথম দিকে অনুরাধা সেভাবে আমল না দিলেও পরে বুঝতে পারে ওর মূল্য রক্তিমের কাছে একেবারেই নেই। রক্তিম নিজে কোনো কিছু ভুল করলেও সেটা কিছুতেই মানতে চায় না, আর তার উপর বাড়ির অন্যান্য লোকজন তো আছেই ওকে প্রশ্রয় দেওয়ার জন্য। রক্তিম যেটা ঠিক করবে সেটাই ঠিক, বাকি সবই ভুল। বিয়ের আগে অনুরাধা স্কুল টিচার ছিল, কিন্তু বিয়ের পর সেটা আর পারেনি কন্টিনিউ করতে, কারণ শ্বশুর শাশুড়ি পছন্দ করেন না। অথচ বিয়ের সময় বড় মুখ করেই তারা বলেছিলেন যে চাকরি নিয়ে কারোর কোনো সমস্যা নেই। বিয়ের 1 বছরের মাথাতেই সেটা আস্তে আস্তে বুঝতে পারে অনু। বাপের বাড়িতে কখনো এই বিষয়গুলো জানায়নি, দেখে শুনেই বিয়ে। একমাত্র সন্তান হওয়ায় কোনোদিন বাবা মায়ের মুখের উপরেও কথা বলেনি ও। কিন্তু শ্বশুর বাড়িতে যে ওর অসুবিধাগুলো হচ্ছে সেগুলো একবার বলতে গেছিল। চাকরি ছাড়ার সময় মা জিজ্ঞেস করেছিল, খালি খালি কেন চাকরি ছাড়ছিস? উত্তরে অনু বলেছিল, সবটাই খুলে। কিন্তু মা শুধু বলেছিল, ঠিকই আছে, রক্তিম তো অনেক টাকাই রোজগার করে, অভাব তো নেই কোনো কিছুর। অনু অবাক হয়েছিল ভীষণ। তাহলে 3 বছর আগে কলেজ পাশ করে বসেছিল যখন চাকরিটা হয়নি, তখন কেন তারা ঘরে বসে বাপের খাচ্ছিস এগুলা বলছিল? কথা বাড়ায়নি আর, জানে ওখানে বলে আর কোনো লাভ হবে না, ওর বোঝা শেষ। বয়সে মা বাবাও ওকে নিতে চাইছেন না, তাই এরপর থেকে আর কোনো দিনও কখনো কিছুই বলেনি আর। রাতে ছোপায় শুয়ে শুয়ে কেঁদেছে অনু। বাড়ির সবার ব্যবহারটা এরকম হয়ে যাবে শুধুমাত্র মেয়ে সন্তান বলে ভাবতেই পারেনি ও। আর ছেলে হোক বা মেয়ে, এটার উপর অনুর তো কোনো কিছু করণীয় নেই, ও তো ইচ্ছে করে আর করেনি। সবাই ওকে কেন দোষারোপ করছে? আর শাশুড়ি মা এমন করে বললেন
1 বছরের মধ্যে ছেলে সন্তান চাই। এ কি হাতের মোয়া নাকি? ওর নিজের শরীর বলেও তো কিছু আছে নাকি? বুঝতে পারছে না কিছু। কি করবে, কোথায় যাবে? বাচ্চাটাকে একা মানুষ করার জন্য তো ওর রোজগার দরকার। ইস, কেন যে চাকরিটা ছেড়ে দিল? ডিভোর্স দিয়ে দেবে, কিন্তু যাবেই বা কোথায়? নিজের বাবা মায়ের যা ব্যবহার দেখলো, শুনলো, তাতে তারা ওই বাড়িতে কতদিন রাখবে অনুরাধাকে সেটাই সন্দেহ। পরের দিন রক্তিমের সাথে হাতে কাগজপত্র নিয়ে ক্লিনিকের বাইরে এসে দাঁড়ায় অনু। ওকে নামিয়ে দিয়ে রক্তিম চলে যাওয়ার উপক্রম করতেই অনুরাধা বলে ওঠে, চলে যাচ্ছ যে? আমি একা কি করে সামলাবো? রক্তিম বলে ওঠে, বা কচি বাচ্চা নাকি তুমি, যে কিছুই একা সামলাতে পারবে না? আমার অফিস আছে, এই টাকাটা রাখো, ট্যাক্সি করে বাড়ি চলে যেও। আর কোনো কথা না বলে রক্তিম একরাশ ধুলো উড়িয়ে চলে গেল। অনু ক্লিনিকের ভেতরে ঢোকে। চোখে ওর শুধুই জল, চারপাশটা কেমন ঝাপসা হয়ে আসছে। 7 মাস পর অনুরাধার বাবা মার কাছে একটা ফোন যায়। আপনাদের মেয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে, হাসপাতালে ভর্তি আছে, আসুন তাড়াতাড়ি। তারা পৌঁছাতে পৌঁছাতেই অনুরাধা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। শেষ দেখাটাও বাবা মা দেখতে পারেনি আর। তার আগেই অনুরাধার দেহ পুড়িয়ে ফেলা হয়। রক্তিমের মুখে অবশ্য সেরকম একটা কষ্টের ছাপ দেখা যায়নি। অনুর শ্বশুরবাড়ির লোকজনেরও নয়। অসহায় অনুরাধার বাবা মা চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করতে পারেনি। 7 মাস আগে ক্লিনিক থেকে অনেক কষ্টে হেঁটে হেঁটে বেরিয়ে আসে অনুরাধা। যন্ত্রণা করছে প্রচণ্ড। ডাক্তার বারবার বলেছে বেশি হাঁটাহাঁটি না করতে, কয়েকটা দিন রেস্ট নিতে, কিন্তু ওকে নিয়ে যাওয়ার মতো তো কেউ নেই। কোনো রকম একটা ট্যাক্সি ডেকে বাড়ি ফিরে অনুরাধা। তবে ফিরেও শান্তি নেই। বাড়ি আসতে না আসতেই শাশুড়ি একগাদা কাজ করতে বলে দিল। একবার দুবার বলার চেষ্টা করেছিল অনু যে ওর কষ্ট হচ্ছে, কিন্তু শ্বশুরবাড়ির ব্যবহার দেখে ওর আর সাহস হলো না। ব্যথা সহ্য করেই কাজ করে গেল। তারপর রাতে রক্তিমের অত্যাচার। কোনোভাবেই সেখান থেকে নিজেকে নিস্তার করতে পারল না অনু। পরবর্তীতে মাস তিনেকের পর অনু আবার কনসিভ করল। শ্বশুরবাড়ি বেজায় খুশি। রক্তিমও বেশ খুশি মনে অনুরাধাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। অনুরাধা ভেবেছিল এইবার তো ছেলে আসবেই, কিন্তু শুধুমাত্র অনুরাধার নয়, বাড়ির সকলের ধারণা ভুল প্রমাণ করে রিপোর্ট এলো এবারও মেয়ে সন্তান। সেদিন আর বাড়ি ফেরার সুযোগটা দেয়নি রক্তিম। ডাক্তারের ক্লিনিক থেকেই মারতে মারতে বাড়ি নিয়ে আসে। বাড়ির লোকজনও মুখ বেঁকিয়ে চলে গেল। আধমরা অবস্থায় অনুরাধা ঠিক করলো আর সহ্য করবে না ও। এই সন্তানকে জন্ম দেবে, শ্বশুরবাড়ি ছাড়বে, ডিভোর্স দেবে। কিন্তু এই কথাটা বাড়িতে বলতেই বাবা মা সাফ জানিয়ে দেয় এই বাড়িতে বাড়তি বোঝা, অন্তত বিনা উপার্জনে অনুর আর অনুর সন্তানের জায়গা হবে না। চোখ ফেটে জল আসে অনুরাধার। ভগবানের কাছে শুধু জানতে চায় কি দোষ করেছিল অনু। প্রচণ্ড আফসোস হয় কেন যে চাকরিটা ছাড়তে গেছিল। এক বান্ধবী উপদেশ দেয় ডিভোর্স দিয়ে খোরপোশ দাবি করতে। উপার্জনহীন আর সঙ্গে বাচ্চা, কোর্ট অনায়াসে খোরপোশ দিয়ে দেবে। কিন্তু সেখানেও বাধা। সমাজ তো অনুরাধার উপরই আঙুল তুলবে, কারণ আজকাল তো সবাই মেয়েদেরকেই টার্গেট করে। খোরপোশ নিলেই সেই মেয়ে ভালো না, খোরপোশের জন্যই বিয়ে করেছে। উপরন্তু প্রসূতি, শ্বশুরবাড়ির লোকেই রটিয়ে দেবে বাচ্চাটা অন্য কারোর। মুখ কালো করে এসে এখন খোরপোশ চাইছে। একবার পুলিশে ফোন করেছিল অনুরাধা, কিন্তু লোকাল থানার ওসি রক্তিমের বন্ধু।
তাই সেখানেও বিশেষ সুবিধা করতে পারেনিও। পালিয়ে আসতে চেয়েছে অনেকবার, কোনো না কোনোভাবে শ্বশুরবাড়ির লোক আটকেছে, বেরোতে দেয়নি, জোর করে আবার বাচ্চাটাকে নষ্ট করাতে নিয়ে যাচ্ছিল। ঠিক সেই দিনই অনুরাধা প্রচণ্ড পরিমাণে প্রতিবাদ করে, কিন্তু এতগুলো লোকের কাছে ও ছিল একা। তাই যখন গায়ে আগুন লাগানো হচ্ছিল, পারেনি সবাইকে আটকাতে। সেদিন রাতেই হাসপাতালে অনু আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আসলে একটা সময় ছিল যখন মেয়েদেরকে প্রাধান্য দেয়া হতো বেশি, কারণ মানুষ জানে যে ছেলেই আয় করবে। তাই মেয়ে সন্তান বা মেয়ে মানেই সে দুর্বল, রান্নাঘরেই তার জায়গা। সুতরাং কোনো দোষ হলে সেটা ছেলেদের ঘটনাচক্রে আজকাল মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়েছে, আয় করছে, কারোর উপর নির্ভরশীল নয়, কিন্তু তবুও সেখানে কোনো না কোনোভাবে তারা সেই পুরনো দিনের দুর্বলতার সুযোগটা নিয়ে নেয়, যার ফলে চাপা পড়ে যায় এরকম অনুরাধার মতো সত্যিই বধূ নির্যাতনের শিকার মেয়েরা। আজকাল ডিভোর্স মানেই মেয়েটার দোষ, মেয়ের চরিত্রের দোষ, কিন্তু কেউ দেখবে না যে ছেলেটা ভেতরে ভেতরে কী করেছে। আসলে এই এত মডার্ন যুগেও আমরা আবার সেই পুরনো মানসিকতাতেই ফিরে গেছি। আঙুলটা বারবার মেয়েদের দিকেই উঠে আসে। এই তো সমাজ, বলা বাহুল্য শিক্ষিত সমাজ।